বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা ইতিহাসের ফোর্থ সেমিস্টারের ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, অর্থাৎ আমাদের ইউনিট 4। ইউনিট 3 এর থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা এর আগে শেয়ার করেছিলাম, এবং আমাদের ইতিহাসে যতগুলো চ্যাপ্টার রয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টারটা। তার পেছনে কারণও তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, আমি বলে দিই। এই চ্যাপ্টারটা থেকেই কিন্তু আমাদের পরীক্ষাতে 19 মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আসবে। 19 মার্কের প্রশ্নের মধ্যে আরও একটা ভাইটাল কথা বলি, যেটা হচ্ছে আমরা জানি আমাদের ইতিহাসে 3 মার্কের প্রশ্ন আসবে, আমাদের ইতিহাসে 4 মার্কের প্রশ্ন আসবে, এবং আমাদের ইতিহাসে 8 মার্কের প্রশ্ন আসবে, তাই তো? এবং আমাদের ইতিহাসে 8 মার্কের প্রশ্ন আমরা তোমাদের এর আগের দিনও জানিয়েছিলাম যে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। এবং আমাদের যে অন্যান্য যতগুলো চ্যাপ্টারই রয়েছে না কেন, অর্থাৎ ইউনিট 3, 4, 5, 6 ইভেন 7, 6 পর্যন্ত কোনো চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে না। শুধুমাত্র এই ইউনিট 4 অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, এখান থেকেই কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে এবছর। এবং শুধু 8 মার্কের প্রশ্ন নয়, মানে দুটো 8 মার্কের প্রশ্ন, দুটোই কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে। আমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার আসি 4 মার্কের প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 4 মার্কের প্রশ্ন আসবেই, এবং সেটার পরিমাণ হচ্ছে দুটো। বোঝা গেল কি বললাম? তার মানে আমার এই চ্যাপ্টার থেকে একটা 8 মার্কের প্রশ্ন, দুটো 4 মার্কের প্রশ্ন, মানে 4 4 8, আর ওদিকে হচ্ছে তোমার 8 অর্থাৎ 16, এবং একটা 3 মার্কের প্রশ্ন, অর্থাৎ মোট হচ্ছে 19। এই 19 মার্ক কিন্তু আমার এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। যদিও এই চ্যাপ্টারের আমার মোট 4টে অংশ রয়েছে। কি কি অংশ? আলিগড় আন্দোলন, মুসলিম লীগের জন্ম, হিন্দু মহাসভা, যেখানে আলিগড় আন্দোলন, সৈয়দ আহমেদ খান, দ্বিজাতি তত্ত্ব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। পাকিস্তান গঠন সম্পর্কে আলোচনা করা রয়েছে। নেক্সট হচ্ছে 1917 খ্রিস্টাব্দ থেকে স্বাধীনতা পর্যন্ত যে আলোচনা, সেখানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, হিউন ডাফরিন ষড়যন্ত্র, এই যে পার্টটা রয়েছে, বিভিন্ন নরমপন্থী কার্যকলাপ, চরমপন্থী কার্যকলাপ, তার মধ্যে তোমার বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, লালা রাজপথ রায় অর্থাৎ লাল বাল পাল, এই তিনজনের বর্ণনা। আর পাঞ্জাব, বাংলা আর মহারাষ্ট্র, এই তিনটে অঞ্চলে কিভাবে বিপ্লববাদী আন্দোলন সংগঠিত হয়েছিল, এই তিনটে সম্পর্কে বর্ণনা। তো এই তিনটের মধ্যে প্রচুর প্রচুর 3 মার্কের প্রশ্ন, প্রচুর প্রচুর 4 মার্কের প্রশ্ন, এবং প্রচুর প্রচুর 8 মার্কের প্রশ্নও কিন্তু রয়েছে। তারপরের চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে, মানে এই অংশের মধ্যেই, সেটা হচ্ছে ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। এখানেও কিন্তু দেখো ভারতের অর্থনীতিতে প্রভাব, সেই সময় আবার গান্ধীজির উত্থান হলো ভারতের রাজনীতিতে, তার একটা অবদান, গান্ধীজির সত্যগ্রহ সম্পর্কে এক বিস্তারিত আলোচনা, তারপরে গান্ধীজির দুটো বিখ্যাত আন্দোলন, তার মধ্যে অসহযোগ আন্দোলন, আর একটা হচ্ছে তোমার আইন অমান্য আন্দোলন, এই দুটো আন্দোলন। এবং তার পরপরই যথারীতি চলে এলো কে? আমাদের দেশনায়ক সুভাষচন্দ্র বসু। তো স্বাভাবিকভাবে সুভাষচন্দ্র বসু আসা মানেই তার সঙ্গে যে বিষয়টা আসবে, সেটা হচ্ছে সেই সাতপুর অধিবেশনের বিভিন্ন ঘটনাবলী রয়েছে। তারপরে তোমার আজাদ হিন্দ ফোর্সের ভূমিকা, একটা ভাইটাল ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপর মাউন্ট ব্যাটেন প্রস্তাব, তারপর তো দেশভাগ এবং ভারতের স্বাধীনতা লাভ। তার মানে এই চ্যাপ্টারটার মধ্যে একটা বিস্তৃত অংশ কিন্তু রয়েছে, এবং সেই অংশগুলোর সাপেক্ষে যদি আমরা বিচার করি, আমাদের কিন্তু প্রশ্নের সংখ্যাও যথেষ্ট পরিমাণ বাড়বে, এবং আমাদের একটু বেশি পড়তে হবে। আমি একটা চালাকিও তোমাদের বলেছিলাম, এই 4টে অংশের মধ্যে যে কোনো একটা অংশ যদি কেউ অমিট করে যাও, তাতেও কোনো টেনশন নেই, বাদ বাকিগুলোর মধ্যে থেকে কমন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমি তোমাদের জন্য প্রত্যেকটা অংশ থেকে দুটো টাইপসের প্রশ্ন, কারণ 3 এবং 4 মার্কের প্রশ্ন মডেল প্রায় একই রকম, তাই 3 এবং 4 মার্কের প্রশ্ন এবং ওই অংশটুকু থেকে 8 মার্কের প্রশ্ন কি কি হতে পারে আমি তুলে ধরছি। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, যারা পরীক্ষার হলে ফুল মার্কস কমন পেতে চাইছো, তাদের আমি বলবো যে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। আর কিছু করো আচ্ছাই না করো সে আমার দেখার দরকার নেই, শুধুমাত্র এই প্রশ্নগুলো রেডি করো। 8 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন এবং 4 মার্কের কোশ্চেন প্রত্যেকটাই কিন্তু কমন পাবে। এবং এই চ্যাপ্টারটা এমন একটা প্রশ্ন, কারণ আমরা যখন প্রথম 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ উপস্থাপনা যখন আমরা প্রশ্ন দিয়েছি, সব মিলে 4-5টা 6টা প্রশ্ন মনে রয়েছে সেখানে। 6টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা ইজিলি কমন পেয়ে যাচ্ছ, কিন্তু আজকের আলোচনায় কিন্তু আমরা সেই 6টা প্রশ্ন দিতে পারছি না, আমাদের প্রশ্নের সংখ্যা কিন্তু একটু বাড়াতেই হচ্ছে। তো যাই হোক, যে কটা প্রশ্ন দিচ্ছি, এ কটা প্রশ্ন না জেনে পরীক্ষা হলে গেলে কিন্তু তোমার বিপদ হবে, এটুকু বলে রাখলাম, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে।
বন্ধুরা, তাহলে আমরা পরপর দেখে নিই প্রশ্নগুলো আমাদের কী কী রয়েছে। তো স্বাভাবিকভাবে ইউনিট 4 যেটা তোমাদের আমি বললাম, যেটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতা এর যে মূলত পার্টটা রয়েছে, সেই পার্টটা নিয়েই কিন্তু আমরা এই আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগে আমরা কিন্তু আগের ভিডিওতে এই ইউনিট 3 আমাদের অর্থাৎ বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু শেয়ার করেছিলাম। তো চলো এই অংশ থেকে আমরা কী কী প্রশ্নগুলো পড়বো সেটা একটু দেখে নিই। তো আমাদের এই অংশের মধ্যে মূলত 4টে অংশ রয়েছে আমরা জানি। একটা হচ্ছে আলিগড় আন্দোলন, মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা। দ্বিতীয়টা হচ্ছে জাতীয় রাজনীতির উত্থান 1917 খ্রিস্টাব্দ থেকে 1917 খ্রিস্টাব্দের পরবর্তী থেকে স্বাধীনতা পর্যন্ত। তারপরের পার্ট ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, এবং তারপরের পার্ট হচ্ছে ভারতের স্বাধীনতা প্রস্তাবনা। তোমাদের যেভাবে বললাম যে টোটাল মোট 19 মার্কের প্রশ্ন আসবে, এবং আমাদের এই চ্যাপ্টার থেকে একটা 8 মার্কের প্রশ্ন লিখতে হবে, দুটো 4 মার্কের প্রশ্ন লিখতে হবে, একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হবে। তো আমাদের এই যে 4টে অংশ রয়েছে, এই 4টে অংশের প্রত্যেকটা জায়গা থেকে, অর্থাৎ এটা প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু 3, 4 বা 8 মার্কের প্রশ্ন আসতে পারে। তো সেই হিসেবে আমি প্রত্যেকটা অংশ থেকে কি কি 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। প্রথম, আলিগড় আন্দোলন ও মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা। এখান থেকে 3 ও 4 মার্কের জন্য কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে কী বোঝো, জাতীয়তাবাদের উৎস কী? দ্বিতীয় প্রশ্ন, বিচ্ছিন্নতাবাদ বলতে কী বোঝো, ভারতীয় বিচ্ছিন্নতাবাদের প্রেক্ষিত আলোচনা করো। টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব। টিকা লেখো সিমলা দ্বৈত বা লখনৌ চুক্তি, নেহেরু রিপোর্ট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এবং লাহোর প্রস্তাব। মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে মোহাম্মদ ইকবালের ভূমিকা কী ছিল? চৌধুরী রহমত আলী বিখ্যাত কেন? হিন্দু মহাসভা কীভাবে প্রতিষ্ঠিত হয়, এর উদ্দেশ্য কী? সাম্প্রদায়িক সংগঠন হিসেবে এর প্রভাব আলোচনা করো। এবার আমরা আসবো, এই প্রশ্নগুলো কিন্তু 3 এবং 4 মার্কে আসতে পারে। এবার আমরা আসবো 8 মার্কের প্রশ্ন। মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি কী? ভারতে মুসলিম সাম্প্রদায়িকতার উদ্ভবের পরিপ্রেক্ষিত আলোচনা করো। ওকে, এই দুটো প্রশ্ন, তার মধ্যে এই প্রথম প্রশ্নটা অর্থাৎ মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমেদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো দ্বিতীয় অংশ, অর্থাৎ জাতীয় রাজনীতির উত্থান, যেটা 1917 থেকে পরবর্তী থেকে স্বাধীনতা পর্যন্ত। এখান থেকে 3-4 মার্কের প্রশ্নগুলো দেখো। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা কী? জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি ভালভ তত্ত্বটি কী? নরমপন্থী ও চরমপন্থী কাদের বলে? কয়েকজন চরমপন্থী নেতার নাম করো। ভারতের চরমপন্থী আন্দোলনের গুরুত্ব ও তার দুর্বলতাগুলি উল্লেখ করো। টিকা লেখো অনুশীলন সমিতি, স্বদেশীয় বয়কট এবং সুরাট কংগ্রেস 1907। নেক্সট, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর মধ্যে যে কোনো একটা দিতে পারে, সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার কারণ কী? এবার আমরা আসবো 8 মার্কের প্রশ্ন। এবার দেখো, আমি এখানে একটা পয়েন্ট আকারে নোট করে রেখেছি তোমাদের বলার জন্য, যে এই প্রশ্নগুলোর সঙ্গে অবশ্যই 8 মার্কের পার্টগুলোও দেখে রাখবে। যেমন ধরো 8 মার্কের প্রথম প্রশ্নটা, যেটা এই অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি কী ছিল? তো এরকম প্রশ্নটা যেমন 8 মার্কের প্রশ্ন, ঠিক একইভাবে এই প্রশ্নটা কিন্তু 4 মার্কেও দিয়ে দিতে পারে। যে কারণে কিছু কিছু প্রশ্ন একটু রেডি রাখবে, যাতে তোমরা একটু ছোট করে 4-এর মধ্যেও লিখতে পারো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে তোমাকে দিতে পারে, 1885 থেকে 1905 সময়কালে কংগ্রেসের কার্যক্রম আলোচনা করো, বা এই সময়কাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট, ভারতের জাতীয় আন্দোলনে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কী? পরবর্তী প্রশ্ন, ভারতের চরমপন্থী আন্দোলনে তিলক অথবা অরবিন্দ ঘোষ বা লালা রাজপথ রায় অথবা বিপিনচন্দ্র পালের অবদান কী? নেক্সট, বাংলায় অথবা পাঞ্জাব অথবা মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী চ্যাপ্টার অংশ আমাদের ভারতের প্রথম বিশ্বযুদ্ধ। তো এখান থেকে আমাদের 3, 4 ও 8 মার্কের প্রশ্ন। প্রথম 3 ও 4 মার্কের প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি পরিচালিত সত্যাগ্রহের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি পরিচালিত খেড়া কৃষক আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কী? এর ইতিবাচক কর্মসূচি কী? এটি ছাত্র সমাজে কীরূপ ভূমিকা পালন করেছিল? অসহযোগ আন্দোলনে বুদ্ধিজীবী সম্প্রদায় কীভাবে সমর্থন জুগিয়েছিল বলে তোমার মনে হয়? নেক্সট, টিকা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। নেক্সট, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করে কেন? টিকা লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, চম্পারণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান, পুনা চুক্তি। নেক্সট, আইন অমান্য এবং অসহযোগ আন্দোলনের কারণ, উদ্দেশ্য, গুরুত্ব কোনটা দেবে কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না। পরবর্তী প্রশ্ন, পরাধীন ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের সাফল্য কী ছিল, তাদের ব্যর্থতার কারণ কী? অথবা স্বাধীন ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের গুরুত্ব কী? পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কেন দ্বিতীয়বার আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল?
এইবার 8 মার্কের প্রশ্ন। দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রশ্ন আমাদের পড়তে হবে, কারণ এই অংশ থেকে আমাদের একটু লং পার্ট এবং এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। গান্ধীজি পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের কারণ আলোচনা করো এবং এই আন্দোলন কতটা সফল হয়েছিল বলে তোমার মনে হয়। আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আন্দোলনের কারণ কি, সফলতা কোথায়। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী। রাওলাট আইনের শর্ত ও উদ্দেশ্যগুলি কী ছিল। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল। গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। এবং নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব কী। পরবর্তী অংশ আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম। এখান থেকে 3 ও 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ক্রিপস মিশন অথবা কোন পটভূমিকায় ক্রিপস মিশন গঠিত হয়, মানে টিকা, ক্রিপস মিশন সম্পর্কে টিকা, বা ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কেন জাতীয় কংগ্রেস প্রত্যাখ্যান করে, বা ক্রিপস মিশনের প্রস্তাবে উল্লিখিত বিষয়গুলো কী কী ছিল। নেক্সট, গান্ধীজি কেন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয়, এই আন্দোলনের ব্যর্থতার কারণ কি। সুভাষচন্দ্র বসু কেন জাতীয় কংগ্রেসের সভাপতি পদ বর্জন করেছিল। নেক্সট, টিকা লেখো রশিদ আলী দিবস বা ওয়াভেল প্রস্তাব বা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম, ভারতের স্বাধীনতা আইন, তেভাগা আন্দোলন এবং ক্যাবিনেট মিশন। আচ্ছা, ক্যাবিনেট মিশন যে 2বার হয়ে গেছে। তারপরে চলে আসো 8 মার্কের প্রশ্নতে চলে আসি। ক্রিপস মিশন কোন রাজনৈতিক প্রেক্ষিতে ভারতে আসে, এই মিশনের প্রস্তাব কী ছিল, এটা কিন্তু আমি 4এও দিয়েছি। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি ও অগ্রগতির বিবরণ দাও। এই আন্দোলনের সামাজিক ভিত্তি ও গুরুত্ব কী। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো, অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর অবদান এবং তার ব্যর্থতার কারণ কী, অথবা আজাদ হিন্দ বাহিনীর বিচারকে কেন্দ্র করে ভারতের সংগঠিত গণ অভ্যুত্থানগুলির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, গণ অভ্যুত্থানগুলির পরিচয় দাও। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তার তাৎপর্য লেখো। এবং লাস্ট কোশ্চেন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয়বস্তু কী ছিল, এই পরিকল্পনার ফলাফল কী, এবং এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দর কী মনোভাব ছিল। এই হলো আমাদের মোট ইউনিট 4-এর যে 4টে অংশ রয়েছে। আমি সেই 4টে অংশের প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরলাম। এই প্রশ্নগুলো যদি কেউ ভালো করে কমপ্লিট করতে পারো, বা তোমাদের কমপ্লিট করতে হবে, কারণ এ কটা প্রশ্নের ভেতরে গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না যে কোন প্রশ্নটা আসবে না। আমাদের এই 4টে অংশ রয়েছে। তো প্রথমে আমরা আলিগড় আন্দোলন, মুসলিম লীগের জন্ম, হিন্দু মহাসভা থেকে প্রশ্নগুলো বললাম। তারপরে দ্বিতীয়টা 1917 থেকে পরবর্তী স্বাধীনতা পর্যন্ত, তারপরে ভারতের প্রথম বিশ্বযুদ্ধ, এবং লাস্ট ভারতের স্বাধীনতা প্রস্তাবনা। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় গ্যারান্টি সহকারে 19 মার্ক কিন্তু কমন পাবেই। পরবর্তী অধ্যায়ের আলোচনা পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।